2020 সালে 15ই আগস্ট দুর্গাপুর দর্পণের সূচনা হয়েছিল। তারপর পেরিয়ে গেছে ছটা বছর। এবছর 15ই আগস্টের দিনে আমরা নারী দর্পণ বলে একটি বিশেষ বিভাগ শুরু করছি। এই বিভাগে আমরা বিভিন্ন নারীর কথা তুলে ধরব, তাদের সাহস, তাদের মেধা দিয়ে তারা কিভাবে এগিয়ে গিয়েছে সেই গল্প আমরা শুনবো তাদের মুখে। আজকে আমাদের অতিথি শহরের অন্যতম পরিচিত মুখ অদিতি সরকেল। তার কাছে শুনে নেব তিনি আজ যে নানান বাধা বিপত্তির মধ্যে দিয়ে প্রায় 1000 জন মহিলার কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন, সেই চাবিকাঠিটা কি, তাকে কতটা ঝড়ঝাপটা পেরিয়ে আজকের এই সাফল্য তিনি পেয়েছেন, শুনবো তার মুখেই। এটাই বলেছে যে কাজ যাই না হোক, সুন্দর মুখ দেখেই হয়তো পেয়ে গেছি, সুযোগ সুবিধা হোক। আমাকে কিন্তু কেউ এক চুল জমি কেউ ছেড়ে দেয়নি। যেটুকু অর্জন করেছি সেটুকু রক্ত জল করে অর্জন করেছি। প্রথম ধরে রাখুন বাড়িতে সবার সহযোগিতা পাইনি। আমার হাজবেন্ডও বলেছে এগুলো করে কত টাকা রোজগার হবে, মানে এর থেকে না করলে সংসারের দিকে মন দিলে ভালো হয়। আমাকে উনি 5 বছরের টাইম লাইনও দিয়েছেন, যে প্রথম নাবার্ডের এসএইচজি গ্রুপ ফরমেশন এবং তার অ্যাওয়ারনেস ক্যাম্প দিয়ে, মানে শুধুমাত্র 30,000 টাকার একটা প্রজেক্ট, সেই প্রজেক্ট দিয়ে কাজ শুরু করেছি। আজকে 1-2 CR আমার বছরে কাজ হয়। নমস্কার, আমি অদিতি সরকেল। বর্তমানে আমি তারকনাথ অবৈতনিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা। তো এটা ছাড়াও আমার আরেকটি পরিচয় আছে, সেটা হচ্ছে দুর্গাপুর সুন্দরম অর্গানাইজেশনটি আমার হাতে গড়া। মানে আজকে আমার রক্ত জল করে এই অর্গানাইজেশনটা আমি তৈরি করেছি। হয়তো অনেকে বলবে যে অর্গানাইজেশন কখনো নিজের হয় না, কিন্তু এটার পিছনে যে খাটনি আমার হয়েছে, এটাকে দাঁড় করাতে যা আমাকে কষ্ট করতে হয়েছে, মানে এটা আমার সন্তানের থেকে বা আমার নিজের অংশ থেকে কিছু কম নয়। তো সেই কারণেই বলবো যে আজকে যেটুকু করছি এই এনজিওর কাজ হিসেবে বা এনজিওর ব্যানারে, সেটুকু পুরোটাই আমার কষ্ট করে অর্জন করা জিনিস, সহজলভ্য নয়। শুরু হয়েছিল বলতে, আমি ছোট থেকে আঁকাঝোঁকা শিল্পের প্রতি একটা আমার খুব ভালো ন্যাক ছিল। মানে ছোটবেলায় যেরকম বাবা মা, অনেকেরই বাবা মা নাচ গান আঁকা শেখান, আমিও শিখেছিলাম রাঘবেন্দ্র ভট্টাচার্যের কাছে ছবি আঁকা, যিনি নন্দলাল বসুর ছাত্র ছিলেন। তো ছোট থেকে কিছু হলে আঁকাঝোঁকাটা মানে আমার কাছে খুবই সহজ ছিল, মানে এটা সহজাতই ছিল আমার কাছে। পড়াশোনা ছাড়া এই আঁকাঝোঁকা, জিমন্যাস্টিক এইসব নিয়েই আমি থাকতাম। তো হঠাৎ করে আমার মতিভ্রম হলো। মতিভ্রম বলতে গেলে বলা যায় 18 বছর বয়সে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়ে আমি নিজের সিদ্ধান্তে হঠাৎ করে বিয়ে করে ফেলি, যেটা আমার বাপ মাকে প্রচন্ড কষ্ট দিয়েছিল। হয়তো তখন আমি উপলব্ধি করতে পারিনি, ভেবেছি হয়তো হ্যাঁ কি না করেছি, অনেকেই তো করে। কিন্তু আজকে আমার নিজের সন্তানও আছে, সে চাকরি করে। তো আজকে আমার নিজের মেয়ে হওয়ার পরে আমি এটা বুঝেছি, ওই বয়সটা যখন সে পেরিয়ে এসছে তখন কত রকমের স্ট্রাগল হয়, বা ছেলে মেয়ে কোনো দোষ অন্যায় ভুল করলে বাবা মার যে কষ্টটা হয় সেটা বুঝতে পেরেছি। তো সেই কারণে হয়তো একটা সময় মনে হতো বাবা মা খুব স্ট্রিক্ট, বাবা মা কেন এটা করলেন না। কিন্তু এই বয়সে এসে দাঁড়িয়ে এখন প্রতিটা জিনিসই উপলব্ধি করি। এখন মনে হয় যে হ্যাঁ, ওনারা যেটা করেছিলেন সেটা ঠিকই করেছিলেন। কারণ সেই বয়সে আমার কাছ থেকে যদি সাপোর্ট গুলো না সরে যেত, তাহলে হয়তো আমি আজকে এই জায়গায় আসতাম না। মানে যেরকম জলে না নামলে কেউ সাঁতার শেখে না, আমার জীবনেও তাই। মানে যখন চারিদিকটা আমার শূন্য হয়ে গিয়েছিল, সেই শূন্য থেকেই আমি জীবন শুরু করেছি। সেই পথটা হচ্ছে প্রথম যখন বিয়ে শাদী করে নিলাম আর কি, তখন ভেবেছিলাম কলেজে পড়বো বটানি অনার্স নিয়ে ভর্তি হয়েছিলাম। ফার্স্ট গ্রাজুয়েটেও ভর্তি হয়েছিলাম, টিডিবি কলেজ আর গভর্নমেন্ট কলেজ দুটোতে অ্যাডমিশন নিয়েছি। 10 দিনও ক্লাস করতে পারিনি, শ্বশুর বাড়ির মানে বাধা চলে আসে যে বৌমা কলেজ যাবে, আমরা কি রান্না করে ভাত দেবো। তো পড়াশোনা বন্ধ হয়ে যায়। তারপরে প্রাইমারি স্কুলের জেবিটি যে ট্রেনিংটা, সেটাও অ্যাপ্লাই করি, বর্ষুলে পেয়েছিলাম নম্বর বেসিসে। আরেকটা কথা না বললেই নয়, স্টুডেন্ট কিন্তু খারাপ ছিলাম না, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দুটোতেই কিন্তু আমার স্টার মার্কস ছিল। তো বর্ষুলে যখন ভর্তি হলাম, ওখানে গিয়ে নিয়ে সবকিছু দেখে ভাবলাম যে আমার বাবা মাও তো চাকরি করেছেন, সেই জন্য হয়তো আমার ছোটবেলাটা কিছুটা অবহেলিত ভাবে কেটেছে, মানে কাজের লোকের ভরসাতেই আমি মানুষ হয়েছি। তো আমি যদি চাকরি করি তাহলে সেই সমস্যাগুলো হয়তো আমারও ভবিষ্যতে জীবনে একইভাবে দেখা দেবে। তো সেটি ছেড়ে দিয়ে আমি চলে এলাম। পাক্কা 4 থেকে 5 বছর আমার কোনো কাজ নেই, না পড়াশোনা, না কোনো কাজ, না কিছু।
পুরোপুরি সংসারে জর্জরিত। তারপরে আমার মেয়ে হলো, তখন আমি দেখলাম যে এই মেয়েটিকেও যদি আমি মানুষ করতে যাই, আমাকে তো একটা টাইমে লড়ে দাঁড়াতে হবে, না হলে আমি যেরকম আজকে তলিয়ে গেলাম, আমার মেয়েটির ভবিষ্যতে আমি এর থেকে ভালো কিছু আশা করতে পারি না। তখন 6 মাসের বাচ্চাকে কোলে নিয়ে আমি আবার ওপেন ইউনিভার্সিটি থেকে পড়াশোনা শুরু করলাম, আসানসোলে বিবি কলেজে। সেইখানেও অসুবিধা, সেখানে ধরে রাখুন বাচ্চা ছোটকে কে রাখবে বাড়িতে। একেই তো ধরুন শ্বশুর বাড়িতে নিজের পছন্দে বিয়ে করেছি, বেজাতে বিয়ে করেছি, যদিও এটা এখন বলার অপেক্ষা রাখে না, কিন্তু আমি এই কারণেই বললাম সেই সময় আমার বাড়িতে যেটা আমি পেয়েছি, যে আমার বাবাকে যখন একবার ছোটবেলায় জিজ্ঞেস করেছিলাম আমি যে বাবা জাত কি হয়, আমার বাবা আমাকে বলেছিলেন জাত একটাই হয়, মানুষ জাত, আর কোনো জাত হয় না। এবং আমার বাড়িতে ছোট থেকে সব ধর্ম সব জাত সবে কিন্তু একই রকম হতো। এবং আমাকে যিনি পালিত মা ছিলেন উনি বাউরি ছিলেন, কিন্তু আমার বাবা মা কিন্তু তাকেও পায়ে হাত দিয়ে প্রণাম করা শিখিয়েছিলেন। সেইখানে যখন আমি বিয়ে করলাম, ব্রাহ্মণ বাড়ি, ব্যানার্জি ব্রাহ্মণ, সেইখানে আমাকে কিন্তু জাতটা জানতে হয়েছে। সেই বয়সে এসে আমি জাতটা বুঝেছি যে তারা উচ্চ জাতি, আমরা হয়তো নিম্ন জাতি। তো এই কষ্টটা আমার থাকবে, হয়তো এখন অনেক পথ পেরিয়ে এসেছি, অনেকে বলবে পুরোনো কথা কেন, কিন্তু কিছু কিছু জীবনের কষ্ট এমন থাকে যেগুলো ভোলা যায় না। তো যাই হোক, জাত হলো, বেজাতের হলো, নিজের পছন্দে বিয়ে হলো, এরপরে পড়াশোনা। তো আমার ছোট সন্তান, তাকে কন্যা সন্তান হলো, তাকে কে দেখবে? তো আমি স্যারেল্যাক হাগিস সব করে ব্যাগে বই নিয়ে তাকে কোলে নিয়ে আমি প্রতিদিন আসানসোল আর দুর্গাপুর যাতায়াত করতাম। শনি রবিবার ক্লাস হতো। হাজবেন্ডের কাজ করতেন, কারণ উনি যদি চাকরি মানে ওনার যদি জব না করতেন, রোজগার না করতেন, তাহলে তো মানে আরোই সমস্যা হতো। সুতরাং রোজগারের দিকটা ওনাকে দেখতে হতো। উনি মানে রোজগার ছেড়ে তো আর সন্তান নিয়ে বসে থাকতে পারেন না, কারণ সংসার চালাতে হবে। এরপরে সমস্যা হলো যখন আমার পরীক্ষাগুলো হলো, পরীক্ষার সময় তো আর বাচ্চা এলাও হবে না, ক্লাসে যদিও বা বাচ্চা এলাও হয়, কারণ বাচ্চা এলাও হতো না যদিও, কিন্তু ওনারা আমাদের বিবি কলেজে প্রফেসররা ছিলেন, ওনারা আমাকে প্রচন্ড স্নেহ করতেন এবং ওনারা আমাকে এটাও বলতেন যে এত বছরের সার্ভিস লাইফে বাচ্চা নিয়ে এত কষ্ট করে যে তুমি পড়াশোনা করছো এবং এত নম্বর পাচ্ছ, এটা ওনাদের কাছে একটা বিস্ময়। মানে পড়াশোনার আমার চাহিদা দেখে বা পড়াশোনার প্রতি আমার ইন্টারেস্ট দেখে। তো পরীক্ষার সময়গুলো আমার হাজবেন্ড কাজ থেকে ছুটি নিতেন, উনি বাচ্চা নিয়ে কলেজের মাঠে বসে থাকতেন, যে টাইমটা আমি পরীক্ষা দিতাম। আবার পরীক্ষা শেষ হতো, আবার আমরা সবাই মিলে ফিরে আসতাম। এই করে মোটামুটি আমার পড়াশোনাটা শুরু হলো, গ্রাজুয়েশন শুরু হলো। আমি সায়েন্সেরই স্টুডেন্ট ছিলাম, কিন্তু যেহেতু ধরুন আমার 3-4 বছর গ্যাপ গেল, তারপরে আমাকে ওপেন থেকে পড়তে হলো। তখন যদি আমি সায়েন্স পড়ি, আমার প্র্যাকটিক্যাল ল্যাবে তো আর বাচ্চা নিয়ে যাওয়া যায় না, সেখানেও তো আমাকে কেউ ধরবে না। তাহলে আর্টসের সাবজেক্ট আমি কিছু পড়িনি, একমাত্র তাহলে রইলো ইংরেজি আর বাংলা। ইংলিশে যদি পড়ি, ইংলিশে অনার্স করতে গেলে ভালোই পড়তে হয়, আমাকে টিউশনও নিতে হবে। টিউশন নেবার ক্ষমতা সেই সময় আমার হাজবেন্ডের ছিল না। আর দ্বিতীয় কথা হচ্ছে যে ওই সময় টিউশনে বাচ্চাটাকে ধরবে। তো তখন আমি বাংলাতে অনার্স করার সিদ্ধান্ত নিই। আর আরেকটা কথা হচ্ছে, বাংলাতে যখন আমি পড়ি, বাংলাতে আমার হায়ার সেকেন্ডারি এবং মাধ্যমিকেও মানে ডিএসপি স্কুল থেকে মানে যতগুলো স্কুল ছিল সবার মধ্যে আমার নাম্বার হাইয়েস্ট ছিল, তখন ছিল, যদি এখন আর কিছুই নেই। তো ওই জন্য ওটা নিয়ে পড়া শুরু করলাম। করে নিয়ে আমি ফার্স্ট ক্লাস পাইনি, কিন্তু ফার্স্ট ক্লাস আমার 1-2 নাম্বারের জন্যই হয়নি। তো ওই করে অনার্স কমপ্লিট করেছি, মাস্টার ডিগ্রি করেছি, মানে এমএ তে করলাম। তখন ভাবলাম যে এমএ যদি করি, ওই তো টিচারি ছাড়া তো আর কোনো গতি নেই। আর খুবই শক্ত বাবা মার কাছে মানুষ যেহেতু, মানে আমার কাছে টিচারি প্রফেশন বহুত, নো ডাউট, আমি অস্বীকার করছি না, কিন্তু আমার কাছে না ওইটা মনে হতো একটা, যারা টিচার হয় তারা বুঝি সবাই এরকম শক্ত হয়, তাহলে আমিও এরকম হয়ে যাব। তখন আমি দেখলাম যে টিচারি ছাড়া অন্য কিছু কাজ কিছু করা যায় কিনা। ইতিমধ্যে আমি যে সমস্ত সেলাই ফোড়াই বা হাতের কাজগুলো করতাম, সেইগুলো করতে করতে আমার দুর্গাপুরের ডিআইসি সাথে যোগাযোগ হলো, ডিস্ট্রিক্ট ইন্ডাস্ট্রিয়াল সেন্টার। ওইখানে তৎকালীন যিনি ম্যানেজার ছিলেন, নিরঞ্জন দেব সরকার মহাশয়, উনি আমাকে প্রচন্ড গাইড করেন। মানে আজকে আমার লাইফের পুরো টার্নিং পয়েন্টের যদি কোনো মানুষ নিঃস্বার্থভাবে আমাকে হেল্প করে থাকে বা আমাকে পথের দিশা দেখিয়ে থাকে, সেটা কিন্তু উনি। মানে এইটা আমি যতদিন বেঁচে থাকবো, এটা আমি সবসময় স্বীকার করব। মানে এটা আমার বাবা মার দেওয়ার শিক্ষা হয়তো, কারণ কারো উপকারীর কৃতজ্ঞতা কখনো মানে আমি যে করব না, স্বীকার করব না, বা আমি আজকে দাঁড়িয়ে গেছি বলে কেউ আমাকে মানে কষ্টের দিনে সাহায্য করেছে সেই জিনিসটা ভুলে যাব, এটা শিক্ষাটা পাইনি।
উনি আমাকে পথ দেখালেন যে তুমি যে কাজগুলো করছো এইগুলো যৌথভাবে করো, তোমার মতন আরো 2-3 জন যারা তোমার সাথে আছে তাদেরকে নিয়ে একটা এনজিও ফরমেশন করো, কাজগুলো এগো। তো সেই করতে করতে আমার যে জিনিসগুলো আমি বানিয়েছিলাম বা করছিলাম সেইগুলো আমার স্টেট অ্যাওয়ার্ড, ডিস্ট্রিক্ট অ্যাওয়ার্ড সেগুলো পাই। সেগুলো নিয়েও কত কথা শুনতে হয়েছিল। অনেকেই বলেছে যে কাজ যাই না হোক সুন্দর মুখ দেখেই হয়তো পেয়ে গেছি। তো এই কথাগুলো আমাকে মানে অনেক ক্ষেত্রে শুনতে হয়েছে, কিন্তু মানে আজকে আমি কনফেস করেই বলছি, আজকে কিন্তু আমাকে সুন্দর মুখ হোক বা অন্য কোনো সুযোগ সুবিধা হোক, আমাকে কিন্তু কেউ অ্যাকচুয়াল জমি কেউ ছেড়ে দেয়নি। যেটুকু অর্জন করেছি সেটুকু রক্ত জল করে অর্জন করেছি। আর যেখানে যারা অনেকেই এসেছে, যারা সাহায্যর মানে আশ্বাস দিয়েছেন, তারা কিন্তু মুখোশ ফুটে এসেছেন, তারা আমাকে অনেক ঘা দিয়েছেন এবং আমার অনেক ক্ষতিও করেছেন। কিন্তু আস্তে আস্তে পথে ধরে যখন সব পথ তার গোলাপ পাপড়ি বিছানো হয় না, কাটা তো থাকবে। আমি সেরকম ভাবে আস্তে আস্তে ওভারকাম করেছি। প্রথম প্রথম ধরে রাখুন বাড়িতে সবার সহযোগিতা পাইনি। আমার হাজবেন্ডও বলেছে এগুলো করে কত টাকা রোজগার হবে, মানে এর থেকে না করলে সংসারের দিকে মন দিলে ভালো হয়। আমাকে উনি 5 বছরের টাইম লাইনও দিয়েছেন যে 5 বছর 10 বছর টাইম তোকে দিচ্ছি, তুই কি করতে পারিস দেখে নেবো। আমার হাজবেন্ড মানে শ্বশুর বাড়ির লোকেরাও বলেছেন যে অনেকেই তো এত কিছু করছে, তারাও চাকরি ছেড়ে দিচ্ছে, সংসার করছে, তুমি বা কেন করছো। ইভেন আমার বাবা মাও যখন মানে আমার বাবা মার সাথে যোগাযোগ হয়েছে যখন আমি এই কাজগুলো করে পুরস্কার পাই এবং পেপারে আমার প্রথম কভার আপ বেরোয়, তারপরে আমার বাবা মার সাথে যোগাযোগ হয়। আমার বাবা মাও বলেছেন যে এই কাজগুলো করে কি হবে, তার থেকে তুমি যখন ভালো স্টুডেন্ট ভালো স্কলার, তুমি মাস্টার্স করেছো, এবারে পিএইচডি করো, কলেজ সার্ভিস দাও, তোমার সেই যোগ্যতা আছে। কিন্তু তখন আমি এতটাই কাজের মধ্যে ইনভলভ হয়ে গেছিলাম যে ওইখান থেকে ফিরে এসে যে আমি পড়বো বা নিজের পড়াশোনাটা চিন্তা করবো সেটা আর সুযোগ হয়নি, মানসিকতাও হয়নি। তো এই করতে করতে 2006 সালে দুর্গাপুর সুন্দরমে রেজিস্ট্রেশন করি। রেজিস্ট্রেশন করে কাজ চালু হয় প্রথম নাবার্ডের এসএইচজি গ্রুপ ফরমেশন এবং তার অ্যাওয়ারনেস ক্যাম্প দিয়ে। মানে শুধুমাত্র 30,000 টাকার একটা প্রজেক্ট, সেই প্রজেক্ট দিয়ে কাজ শুরু করেছি। আজকে আপনাদের আশীর্বাদে, ভগবানের আশীর্বাদে, বাবা মার আশীর্বাদে মোটামুটি 1-2 CR আমার বছরে কাজ হয়। এবং সেদিন যেরকম 1-2 জন আমার সাথে ছিল, সেই 1-2 জন আজকে কিন্তু 500,000-এর উপর আমার মেয়েরা কিন্তু আছে। মানে আজকে আমি রিসেন্ট আমার বাবাকে হারিয়েছি, আমি কোনো আত্মীয় স্বজনকে কাছে পাইনি, কিন্তু আমার অর্গানাইজেশনের মেয়েরাই কিন্তু আমার ঢাল হয়ে দাঁড়িয়েছে। মানে ওরা যখন আছে আমি জানি আমি যে কোনো বাধা আমি ঠিক পেরিয়ে আসবো, কারণ না একটা ডাককে আমার মেয়েরা কিন্তু আমার জন্য মানে প্রাণ দেওয়ার মতনই ওরা আমার জন্য লড়ে। যেরকম শ্যামলী বলে একটি মেয়ে আছে, মায়া বলে একটি মেয়ে আছে, জাইনা বলে একটি মেয়ে আছে, এরা তো আমার 2006 থেকে আছে। তারা নিজেদের জায়গায় কিন্তু প্রতিষ্ঠিত। আজকে মানে শুধুমাত্র এনজিওর গণ্ডিতেই যে তারা রয়েছে তা না, মানে আজকে এখানে শিখে যে আমি তাদেরকে আটকে রেখেছি তা না। তারা কিন্তু নিজেরা পার্লার করেছে, কেউ বুটিক করেছে, কেউ টেলারিং শপ করেছে, কিন্তু যোগাযোগটা রেখে গেছে। কিন্তু এদের মতন যে সবাই যোগাযোগ রেখেছে তা না, অনেকে শিখে নিজে করে আজকাল আমি রাস্তা দিয়ে পেরিয়ে গেলে চিনতেও পারে না, সেটা আছে। কিন্তু মানে ভালো মন্দ মিশিয়ে চলে যাচ্ছে। মানে যত না আমি নেগেটিভ পিপল পেয়েছি, পজিটিভ পিপল আরো দুনিয়াতে অনেক আছে, এবং ওদেরই অনুপ্রেরণা, ওদেরই ভালোবাসা আমার আগামী দিনের পাশে। মেয়েদের জন্য বার্তা হচ্ছে, আমাদের এখন একটা ট্রেন্ড চলেছে সবকিছু করেই রিল, মানে সোশ্যাল মিডিয়া, মানে যদি শিক্ষামূলক রিল হয় বা শিক্ষামূলক কোনো কিছু চ্যানেল হয় সেটা ঠিক আছে, কিন্তু একটা আমার যেহেতু আমি গ্রাসরুট লেভেলে কাজ করি, আমি একটা জিনিস দেখি সবাই বলে জানেন ম্যাডাম রিল করলে পয়সা পাওয়া যায়, রিল করলে পয়সা পাওয়া যায়। পয়সা রোজগার যদি এতই সহজ হতো তাহলে তো সবাই করতে পারতো, কিন্তু আমি ভাত খাচ্ছি আর ঘুমাচ্ছি আর অন্য কাজ করছি ঘরের, এটা কোনো কাজের নয়। বরং যে সময়টা তোমরা নষ্ট করছো সেই সময়টা যদি কাজে লাগানো হয়, আজকে হয়তো তোমার 100-200 টাকা রোজগার হবে, কিন্তু লেগে থাকলে এই টাকায় কিন্তু একদিন 10,000 টাকা তোমার সংসারে এনে দেবে এবং তোমার নিজের একটা পেহচান তৈরি হবে। কিন্তু বললেও যে সবাই শুনবে তা না, কারণ না আজকে তাহলে বলতে হতো আমার তো 1000 মেয়ে বা 500 মেয়ে কেন আজকে নিজের পায়ে দাঁড়িয়ে আছে, তাহলে আমার এই ফিগারটা কিন্তু 10-20 হাজার হতো। কারণ না 2006 থেকে আজ পর্যন্ত যত আমার ট্রেনিং, যত আমার কাজের মেয়েরা যুক্ত হয়েছে তার সংখ্যা কিন্তু বিশাল। তো সবাই যদি স্ট্রাগল করে এই জায়গাটা বুঝতে পারতো যে হ্যাঁ আমিও করতে পারি, মানে নিজের মধ্যে সেই দৃঢ়তা রাখতে হবে যে আজকে লিফট নাও থাকতে পারে, আমি 2তলা 3তলা নাও উঠতে পারি, কিন্তু 1তলাও তো উঠবো, 1.5তলাও তো উঠবো, সেইটা নিজের মধ্যে ডিটারমিনেশন থাকলে আমার মনে হয় না কোনো বাধা তোমাকে পুরোপুরি আটকাতে পারে।
100 না পেলেও 50 নিশ্চয়ই পাবে, 30ও পাবে, 60ও পাবে। তো আগামী দিনে এগিয়ে যাও, এইটুকুই আশা করি তোমাদের কাছে। যে তাহলে, কারণ মেয়েদের আর্থিক স্বাধীনতাটা কিন্তু বিশাল বড় দরকার। সবসময় বাবা দেবে বা স্বামী দেবে বা ভাই দেবে, এটার থেকে নিজে রোজগার করে যদি 50 টাকাও রোজগার করা যায়, আমার তো মনে হয় ওটার আনন্দটা অনেক বেশি। আমরা এটা জেনে নেব যে অদিতি কিভাবে তার পুরো ব্যাপারটাকে সামলান, কি কি প্রোডাক্ট তৈরি করেন। আমার কাজগুলোর একটু ছোট্ট ডেসক্রিপশন দিচ্ছি, যেটা হচ্ছে যেটা আমি এসএইচজি গ্রুপ তৈরি দিয়ে শুরু করেছিলাম। আজকে কি কি কাজ চলছে, কি কি হলো সেটা। প্রথম কথা হচ্ছে আমার ট্রেনিং ইনস্টিটিউট আছে 2-3টে, মানে কোনো জায়গায় টেলারিং ইউনিট, কোনো জায়গায় এমসিএল ফ্যাক্টরি, কোনো জায়গায় হয়তো ফুড প্রসেসিং ইউনিট। এইগুলোর প্রতি বছর একটা নির্দিষ্ট সময়ে আমরা যারা যারা ভর্তি হবে তার নাম দেওয়ার জন্য আহ্বান জানাই। সেই মেয়েরা আসে, এসে শেখে। যাদের মেশিন থাকে না তাদের আমার একটা ইউনিট আছে টেলারিং এর, যেখানে মেশিন, ইলেকট্রিক সব ফ্রি, তারা শুধু এসে কাজটা করে তাদের অর্ডারই কাজটা করবে। সেখানে এনজিও কে 1 পয়সাও দিতে হয় না। ইলেকট্রিক সমস্ত আমার এনজিওর কন্ট্রিবিউশন। এই ট্রেনিং রিলেটেড ছাড়া আমরা হেলথেরও কাজ করি। যেমন আমি কাজ করতে গিয়েই দেখেছি স্বাস্থ্য পরিষেবা আমাদের মহিলাদের জন্য একটু কমই, পরিষেবা কম বলবো না, মহিলারা নিজেদের শরীর নিয়ে নেগলেক্ট করেন বেশি। মানে যেটুকু আমরা ভালো খাই হয়তো স্বামীকে দিই, সংসারে দিই, নিজে খায় না, বা নিজের হাইজিনের জন্য আমরা কিছু করি না। সেই কারণে আমাদের স্যানিটারি ন্যাপকিনের একটা ইউনিট চলে, যেটা হচ্ছে ইসকো স্টিল প্ল্যান্টের সহায়তায় বার্নপুরে। এটা মোটামুটি 4-5 বছরের উপর আমাদের চলছে, যেখানে 45টা আদিবাসী গ্রাম আমাদের কভার করা হয়। তারা কিন্তু আগে কাপড় ইউজ করতো, তাদেরকে সেই জায়গাটা থেকে বুঝিয়ে আজকে তারা স্যানিটারি ন্যাপকিন তাদেরকে আমরা কিন্তু ঘরে ঘরে প্রতি মাসে পৌঁছে দিচ্ছি। সেখানে আমার অনেক আদিবাসী মেয়ে যারা বোনেরা আছে তারা যুক্ত, তারা উপকৃত হচ্ছে। এছাড়া আমার 2-3টে হেলথ ক্যাম্প চলে, যেটা একটা ডিএসপির সাথে চলে আমার বেশ কিছু আদিবাসী রুদেশপাড়া গ্রামে, যে প্রতি মাসে 2বার করে সেখানে ডাক্তার যায়, ওষুধ যায়, ল্যাবরেটরি টেস্ট। এছাড়া একটি গাড়ি আছে যেটা হচ্ছে হেলথ অন হুইল, এটা কলিয়ারি ঝাড়খণ্ডে চলে প্রতিদিন, মানে রবিবার বাদ দিয়ে 365 দিনের মধ্যে রবিবার গুলো 52টা যদি বাদই দিই, বাকি প্রতিদিন তারা এক একটা এলাকায় গিয়ে তারা মেডিকেল চেক আপ করেন, ওষুধ দেন। ওষুধ মানে আমাদের যদি মাসে 1 দিন করে ক্যাম্পও পড়ে বা 15 দিনে 1 দিন করে ক্যাম্প পড়ে, আমরা কিন্তু পর্যাপ্ত ওষুধ দিই। মানে অনেককে হয়তো আছে 1 পাতা দিয়েই হয়ে যায়, সেটা আমরা করি না। এবং শুধু ওষুধ না, সেইখানে কিন্তু আমরা বোনেদের জন্য স্যানিটারি ন্যাপকিনও দিই, এবং যাতে তারা প্রোটিন পায় সেজন্য প্রোটিন পাউডার, ছাতু, এইসব জিনিসগুলো কিন্তু তাদেরকে আমরা নিজেদের থেকেই বেয়ার করি। আরেকটা আছে নিউ মতিনগর হেলথ সেন্টার, যেটা একটা পার্মানেন্ট ছোট হেলথ সেন্টার। ওই জায়গা থেকে যে কোনো জায়গার দূরত্ব অনেকটা, মানে যেই পথে আমরা যাব সেই পথে আমরা ফিরতে পারি না, ফিরতে হয় খাদানের অন্য রাস্তা দিয়ে। সেইখান থেকে, সেই গ্রামগুলি থেকে শহরে এসে চিকিৎসা করানো বা কোনো কিছু সুযোগ সুবিধা খুব কষ্টকর। তো ওইখানে আমাদের একটি হেলথ সেন্টার আছে। এছাড়া আমাদের একটি আউটলেট আছে, যে আমাদের যে সমস্ত এসএইচজি গ্রুপের মেয়েরা বা দিদিরা যে হাতের কাজগুলি বানায়, তো সেইগুলো তারা মেলাতে পার্টিসিপেট করতে পারে না। কারণ আমিও তো এক টাইমে বাড়ি থেকে বেরোতে পারিনি, আমি জানি তাদেরটা, আমি রিয়েলাইজ করি তাদের বানানো পণ্যটা মার্কেটজাত করাটা কত কঠিন। প্রথম কথা হচ্ছে যে কেন তুমি বাইরে যাবে, কেন তুমি রাতে থাকবে, ক টাকা বিক্রি হলো, এতে তোমার কত টাকা লাভ থাকে, কিন্তু শুরুটা তো 1 টাকা দিয়েই করতে হবে। একদিনই তো আমার প্রথম দিনই 1000 টাকা বা 10,000 টাকা হয়ে যাবে না। তো ওই কারণে একটি কুটির শিল্প বলে ছোট একটি দোকানও করা হয়েছে মেয়েদের স্বার্থে, যে যারা যেটা হাতের কাজ বানাবে তারা ওই দোকানে রেখে দেবে, যেগুলো বিক্রি হয়ে যাবে তারা সেই পয়সাটি সাথে সাথেই পেয়ে যাবে। মানে তারা যে বছরের পর বছর এখানে স্টকটা ফেলে রাখবে তা না, মানে যখন দিতে আসবে তখনই আমরা বাইব্যাক করে নেবো। আর আরেকটা আপনাদের কাছেও অনুরোধ, যে বিভিন্ন কর্পোরেট বা বিভিন্ন জায়গার যে সমস্ত গিফটস গুলো লাগে অফিসিয়াল বা অন্যান্য কিছু, সেগুলো যদি একটু হাতের কাজের জিনিস দেন, তাহলে আমার মেয়েদেরও উপকার হয়, বা আমাদের মেয়ে কেন, যে কোনো মহিলারাই যারা এই সমস্ত কাজ করে, হাতের কাজ করে নিজের পায়ে দাঁড়াতে চাইছে, তাদের একটু সাহায্য হয়। আপনারা তো মলে অনেক জিনিস কেনেনি, কিন্তু সেই জায়গায় মলে কেনার থেকে যদি 5 টাকা বেশি দিয়ে ওদের হাতের কাজের জিনিস নেন, তাহলে ওই মেয়েটিও ঘুরে দাঁড়ানোর একটা শক্তি পায়, আপনারও বাড়িটা একটু সুন্দর হয় হাতের কাজের জিনিস দিয়ে। এটি আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ রইল। এই কাজগুলো মোটামুটি আমাদের চলছে। এছাড়া স্কুলে আমাদের বিভিন্ন অ্যাওয়ারনেস ক্যাম্প, লিগাল এইডস এর কিছু ক্যাম্প, মানে তারপরে সাইবার সিকিউরিটির ক্যাম্প, মেয়েদের আত্মরক্ষার বিভিন্ন রকম যে কৌশলগুলো হয়, ক্যারাটা ক্লাস, এইগুলো আমরা ফ্রি অফ কস্ট সারা বছর করে থাকি।
আর পুরোনো কাপড় আমরা সবার কাছে আহ্বান করি, মানে আজকে আমার ছেলে মেয়ে বড় হয়ে গেছে, তাদের জামা কাপড়গুলো তো আমার কাছে বোঝাই হয়ে যায়, আমি হয়তো একে ওকে দিয়ে দিই, ফেলে দিই। তো সেইগুলো যদি আমাদেরকে ডোনেট করেন বা পুজোর সময়ও নতুন একটি বস্ত্রের পয়সা দেন, তাহলে যেখানে যাদের একটি জামায় সম্বল থাকে তাদের মুখে হাসি ফোটানোর জন্য আমরা কিছু বস্ত্র সারা বছর দিয়ে থাকি, এবং ওদের শীতকালীন বস্ত্র আমরা কিছু ব্যবস্থা করি। স্কুল সামলে কাজ করাটা খুবই কঠিন, মানে 10টা 4টে তো আমি কিছু কাজ করতেই পারি না। এবারে এদিকে আমাকে ধন্যবাদ দিতে হবে দুজন মানুষকে। একটি হচ্ছে আমার স্বামী, মানে উনি এখন আমাকে প্রচন্ড হেল্প করেন, মানে উনি যদি আমাকে হেল্প না করতেন তাহলে আমি এত দূর এগোতে পারতাম না। হয়তো প্রথম জীবনে উনি হয়তো বুঝতে পারেননি, বা আমরা দুজনেই অপরিণত ছিলাম, আমি যখন ছোট ছিলাম উনিও তো ছোট ছিলেন, তো সেইটা হয়তো তখন আমাদের দুজনেরই অপরিপক্কতা ছিল। এখন উনি বুঝে, উনি কিন্তু সমানে কাঁধে কাঁধ মিলিয়ে আমার যে জায়গায় অসুবিধা কাজ করতে গিয়ে সে জায়গায় আমার পাশে সব সময় থাকেন। আর দ্বিতীয় হচ্ছে, যে সমস্ত কর্পোরেটে আমরা কাজ করি তারা তো আমাকে যখন জানেন যে আমি একটি সরকারি জায়গায় কাজ করি, ওনারাও আমাকে মিটিং বা কোনো কিছু কাজ থাকলে একটু আগে থেকে জানিয়ে দেন, যে আমি স্কুলের পরে তাদের মিটিং গুলো অ্যাটেন্ড করি। ম্যাক্সিমাম কর্পোরেট মিটিং কিন্তু আমি 4টে 5টার পরেই করি, আর না হলে সকালের দিকটা আমার হাজবেন্ড ফিল্ডটা সামলে দেন। আর যাওয়ার আগে কাজগুলো গুছিয়ে দিই, আবার ফিরে এসে স্কুল থেকে এসে বাকি মিটিং সারি, আর তারপরে ফিল্ডে কি হলো রিপোর্টিং, তার বাকি যে কাজগুলো, এগুলো করতে করতে প্রায় রাত্রি 2টো 2:30টা হয়ে যায়। এই করে চলে যাচ্ছে। মেন হচ্ছে কাজের মধ্যে না খুব শান্তি পাই, মানে আজকে স্কুলটি আমার রুজি রোজগার, সেটি তো নিশ্চয়ই পেট চলছে, কিন্তু পেট চলাটাই তো সব না, মনের শান্তির একটা জায়গা সবার থাকে। তো এই সোশ্যাল ওয়ার্কের এই কাজগুলো এতটাই আমার রক্তের মধ্যে ঢুকে গেছে, মানে কাজ ছাড়া আমার পাগল পাগল লাগে, ওই জন্য কাজে কষ্ট হলেও খুব ভালো লাগে।